প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে ধন্যবাদ। তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে তোমাদের আমি আরেকটি মূলত এটি পূর্বের পড়ার একটি সৃজনশীল অংশ, সৃজনশীল প্রশ্ন। তো আমি আজকে এটা রিভিশনমূলক একটা সৃজনশীল প্রশ্ন। প্রকৃতপক্ষে এই ধরনের প্রশ্ন তোমাদের আমি আগেই পড়িয়েছি। তো আজকে আরেকটি নতুন সৃজনশীল প্রশ্ন পড়াচ্ছি। নতুন বলতে এই সৃজনশীল প্রশ্নটা এই ধরনের প্রশ্ন আগেই পড়িয়েছি, তবে একটু পার্থক্য হয়তো থাকতে পারে। এই প্রশ্নটি আমি একটু দেখাই তোমাদের। এখানে তিনটি পাত্র দেওয়া হয়েছে, দেখো। একটি হচ্ছে এ গ্যাস 0.6 গ্রাম, যেটা 750 মিলিমিটার চাপে 300 মিলিলিটার এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা এ গ্যাস তার মধ্যে রয়েছে। আর বি গ্যাসটি হচ্ছে 0.7 গ্রাম, সেটি 760 মিলিমিটার মার্কারি চাপে 350 মিলিমিটার আয়তন এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। আর সি গ্যাসটির ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আমরা এই দুটি গ্যাসের প্রথমে সি পাত্র, সি গ্যাসটির আরএমএস ব্যাখ্যা নির্ণয় করতে হবে, আর এ এবং বি গ্যাস দুটির মধ্যে ব্যাপন হারের তুলনা করতে হবে। এ ধরনের প্রশ্ন করিয়েছি আমি, তারপরেও আজকে একটু দেখাই তোমাদের। তো এখন আমরা এই গাণিতিক প্রবলেমটাতে প্রথমেই করবো বাস্তব গ্যাস। একটু দেখো, তোমরা যদি একটু খাতায় লিখো এই কয়ের উত্তর। বাস্তব গ্যাস আমরা লিখব কি, যে সকল গ্যাস সকল তাপমাত্রার চাপে PV = nRT, সমীকরণ যথাযথভাবে মেনে চলে না। তাদেরকে বাস্তব গ্যাস বলা, অথবা এটি এভাবে লিখলেও চলে, বাস্তবে যে সকল গ্যাস পাওয়া যায় তাদেরকেও বাস্তব গ্যাস বলে, এভাবে সংজ্ঞায়িত করে। যাই হোক, আমরা যে সকল গ্যাস বাস্তবে পাওয়া যায় অথবা পিভি করতে নাট্য সমীকরণ মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। এভাবে আমরা বাস্তব গ্যাসের সংজ্ঞা লিখতে পারি। এরপরে আসো খ প্রশ্নে বলেছে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাস অপেক্ষা কম কেন? বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাস অপেক্ষা কম কেন? এই প্রশ্নের উত্তরে আমরা যদিও আগে পড়িয়েছি, তারপর আবার একটু ব্যাখ্যা করব। প্রথমেই একটা চিত্র আমি দেখাই, ক্ষয়ের উত্তর।
বাস্তব ঘেঁষ আদর্শ ঘেঁষ অপেক্ষা কম চাপ প্রয়োগ করে। কারণ দেখো আমি বলি, প্রথমে ঘেঁষে আমরা পূর্ব একটু করে ঘেঁষে কিভাবে চাপের সৃষ্টি হয়, এই চিত্রটা একটু আঁকলে ভালো হয়। চিত্র মানে এখানে একটা জাস্ট একটা বক্স থেকে কতটুকু ঘেঁষে রাখতে হয়। প্রথম বলবো যে তোমরা একটু লিখে নাও আমার সাথে সাথে, কোনো আবদ্ধ ঘেঁষ পাত্রে গ্যাসের অণুসমূহ, কোনো আবদ্ধ গ্যাস পাত্রে গ্যাসের অণুসমূহ পরস্পর নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, আবার তারা পাত্রের গায়ে গিয়ে ধাক্কা দেয়। এই পাত্রের গায়ে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তা থেকে গ্যাসের চাপের সৃষ্টি হয়। পাত্রের গায়ে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাস যে বল প্রয়োগ করে তা থেকে চাপের সৃষ্টি হয়। তাহলে প্রথম বলি, তাহলে গ্যাস কিভাবে চাপ দেয় এটা বলবো। বলার পর আদর্শ গ্যাস অপেক্ষা বাস্তব গ্যাসের চাপ কম কেন। প্রথম বলা হচ্ছে, এখানে যে চাপের কথা বললাম, গ্যাসের অণুসমূহ পরস্পর নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে, আবার তারা পাত্রের গায়ে যে বল ধাক্কা দেবে, যে বল প্রয়োগ করে তা থেকে চাপের সৃষ্টি হয়। তাহলে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বিবেচনা করা হয়নি, বিধায় তারা এইভাবে যে কথাটা বললাম, গ্যাসের অণুসমূহ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে, আবার তারা গিয়ে পাত্রের গায়ে বল প্রয়োগ করবে এবং পাত্রের গায়ে ধাক্কা দেবে, পাত্রের গায়ে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে তা থেকে চাপের সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে এটা হবে আদর্শ গ্যাসের চাপ। তাহলে এক্ষেত্রে কোনো আকর্ষণ বিকর্ষণের কথা উল্লেখ করা হয়নি। তাহলে এখন বলবো কি, বাস্তব গ্যাসে বলা হচ্ছে গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে বাস্তব গ্যাসের অণুগুলো তারাও কি করে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, আবার পাত্রের গায়ে ধাক্কা দেয়। এক্ষেত্রে বাস্তব গ্যাসের অণু যখন পাত্রের গায়ে ধাক্কা দিবে, তাকে অন্যান্য গ্যাসের অণুগুলো কি করবে, আকর্ষণ করবে। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলো যখন পাত্রের গায়ে ধাক্কা দেবে, তাতে তখন অন্যান্য গ্যাসের অণু তাকে আকর্ষণ করবে। যেমন এই একটা অণু আমি চিহ্নিত করলাম, তাকে অন্যান্য গ্যাসের অণু আকর্ষণ করার কারণে সে, অর্থাৎ আদর্শ গ্যাসে যেখানে আকর্ষণ বিকর্ষণ বিবেচনা করা হয় নাই, সেখানে গ্যাসাণুটি যেভাবে বল প্রয়োগ করতে পারবে, কিন্তু বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকায় এই অণুটি সেভাবে বল প্রয়োগ করতে পারবে না। ফলে কি হবে, বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাস অপেক্ষা কম হবে। তাহলে আমরা বলবো কি, আবার একটু বলি, প্রথম তো গ্যাস কিভাবে চাপ প্রয়োগ করে এটা বলবো। এটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ, ওখানে কোনো আকর্ষণ বিকর্ষণ বিবেচনা করা হবে না। কিন্তু বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকায় এরা কি করবে, এরা প্রথম নিজেদের মধ্যে সংঘর্ষ হবে, আবার যখন তারা পাত্রের গায়ে প্রতি একক ক্ষেত্রে বলে বল প্রয়োগ করতে চাইবে, তখন তাদেরকে অন্যান্য গ্যাসীয় অণুগুলো আকর্ষণ করবে। এই আকর্ষণের কারণে বাস্তব গ্যাসের অণু কিছুটা কম চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা বলবো কি, বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে তারা আদর্শ গ্যাস অপেক্ষা কম চাপ প্রয়োগ করে। বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে তারা আদর্শ গ্যাসের অণু অপেক্ষা কম চাপ প্রয়োগ করবে। তো আমার মনে হয় ছাত্রছাত্রী তোমরা এটা লিখতে পারবে। আর আমি একই কথা একই বিষয় পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো আমরা এখন গয়ের প্রশ্নটা হলো প্রয়োগের প্রশ্ন। এখানে বলেছে, একটু খেয়াল করো, সি গ্যাসের ঘনত্ব
দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, আমাদেরকে গয়ের উত্তরে প্রথম আরএমএস বেগ, সি পাত্রের আরএমএস বেগ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই লিখব আরএমএস বেগ নির্ণয়ের সমীকরণ হলো সি ইকুয়াল টু √3f/m। আমরা একটু খেয়াল করো, আণবিক বেগ নির্ণয় করতে হলে আমার কি লাগবে? আণবিক ভর লাগবে। তো সি পাত্রে এখানে কোথাও আণবিক ভর নেই, কিন্তু গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। এই প্রকৃতপক্ষে গ্যাসের ঘনত্ব থেকে তার আণবিক ভর আমরা নির্ণয় করব। আর টি এর মান 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, আর এর মান আমরা লিখব। তাহলে প্রথমে লিখবো, এখানে একটু খেয়াল করতে হবে, এই ধরনের একটা অঙ্ক আমি পূর্বে করিয়েছি, কিন্তু তারপর আবার এটা দেখাচ্ছি। প্রথম লিখতে হবে এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ, এবং এখানে পুরো অঙ্কের মূল কাজ কিন্তু এই জায়গায়, আণবিক ভরটা কিভাবে নির্ণয় করবে। অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার গ্যাসের ভর, হচ্ছে 1.25 গ্রাম। এবার বলি, সুতরাং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় কক্ষ তাপমাত্রা। আর এই কক্ষ তাপমাত্রায় 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.57 লিটার। এই জন্য 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24.79 লিটার গ্যাসের ভর। এখন এই ক্যালকুলেশন করলে যে ভরটা পাওয়া যাবে, অর্থাৎ এটা হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। তাহলে 1 মোল গ্যাসের আয়তন যদি 24.57 লিটার হয়, তাহলে 1 মোল গ্যাসের আয়তন থেকে যে গ্যাসের ভর পাওয়া যাবে সেটা 1 মোল গ্যাসের ভর, আর 1 মোল গ্যাসের ভরটা হচ্ছে তার আণবিক ভর। তাহলে এখানে m সমান, আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারি, 1.25 into 24.789 এই মানটা আসে 30.99 লিখতে পারি। এখানে হবে গ্রাম পার মোল। হ্যাঁ, এখানে যদিও আসলো কত, এখানে ক্যালকুলেশন করলে মানটা আসলো এত গ্রাম। এই গ্রাম গ্যাসটি কার? 1 মোল গ্যাসের। 1 মোল গ্যাসের আয়তন দ্বারা 1 মোল গ্যাসের ভর বের করা হলো। তাহলে এটা এত গ্রাম পার মোল। এখানে উকিক নিয়ম করার কারণে পার মোল লেখার সুযোগ নেই, তাই আণবিক ভরে তোমার 30.99 গ্রাম পার মোল লেখা হবে। এবার টি সমান, এখানে টি এর মান হচ্ছে 25 যোগ 273 বা 298 কেলভিন।
এমটি। এবার আছে আর, আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এখান থেকে আমরা সি এর মান নির্ণয় করব, সি করতে পারি। তাহলে আমরা পার্শ্ববর্তী মানটা বসাই পার্শ্ববর্তী সমীকরণে। সি ইকুয়াল 3 আর এর মান হবে এখানে 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু টি এর মান 298 আর এম হচ্ছে 30.99 গ্রাম পার মোল। তো প্রিয় ছাত্রছাত্রী দেখো, এই অঙ্কের ক্যালকুলেশন করলে উত্তরটি পাওয়া যাবে। আমি তোমাদের পূর্বে কতগুলো গাণিতিক প্রবলেমে একক ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, এখানে আর একক ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। যেটা ব্যাগের একক এমপিএস হবে মিটার পার সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ডে এই উত্তরটা পাবো। তো এখানে আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি। তো এগুলো সহজ কাজ, এই ক্যালকুলেশনগুলো তোমরা বাসায় করবে, এই ক্যালকুলেশন করবে করতে। আমরা এবার উচ্চতর দক্ষতার প্রশ্নটা দেখাই। এখানে বলা হচ্ছে এ এবং বি গ্যাস দুটির ব্যাপন হারের তুলনা করতে হবে। এ এবং বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করতে আমাদের যেটা প্রয়োজন, প্রথমেই এ গ্যাসের আণবিক ভর বি গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে? আমরা গ্রামের ব্যাপন সূত্রটা কি জানা থাকতে হবে। প্রথমেই আমরা একটু গ্রামের ব্যাপন সূত্র লিখি। ঘ, আসলে ঘ প্রশ্নের মূল কাজ হলো গ্রামের ব্যাপন সূত্র। নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাত। এখানে ব্যাপন সূত্র লিখব, ব্যাপন সূত্র লিখবে। এরপর গ্রামের ব্যাপন সূত্র মতে ব্যাপন সূত্র মতে পাই কোন গ্যাসের ব্যাপন হার আর, ব্যাপন হার আর ও গ্যাসের, আচ্ছা আমরা একেবারে সূত্রটা লিখে ফেলি। R1 by R2 equal to root over M2 by M1। এটা এক নম্বর। তাহলে আমাদের গ্রামের ব্যাপন সূত্রের তুলনা করতে হলে যেটা প্রয়োজন সেটি হচ্ছে M1 এবং M2 এর মান বের করা। তাহলে এই দুটি পাত্র থেকে, এই পাত্র থেকে আমরা M1 এর মান বের করব। এই গ্যাসের জন্য and more সমীকরণ মতো এটা হচ্ছে PV equal to nRT, PV equal to n এর জায়গায় হবে W by mRT, আর এখানে A গ্যাস বিধে এখানে M এ লিখব। আর এক্ষেত্রে আমরা এটাকে M এ, এটাকে M এ লিখতে পারি। তাহলে আমরা অঙ্কটা একটু সংক্ষিপ্ত করে করার চেষ্টা করব। এখানে বা M এ ইকুয়াল টু PV দিয়ে ভাগ করব W কে। এখানে W সমান হচ্ছে কত? দেখো 0.6 গ্রাম, আর এর মান আমরা 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন
পার মোল পাবো। টি এর মান যেহেতু 27 ধরা হয়েছে তাহলে 300 কেলভিন হবে, 300 কেলভিন। আর এখানে পিবি, পি এর মান হচ্ছে 750, তাহলে 750-কে 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ারে যাবে। আর আয়তনটা মিলিলিটার আছে, এটা লিটারে নিতে হবে, 0.3 লিটার। অনেকগুলি কথা আমাকে পাশে বলতে হলো, তবে এখানে লিখে দিই, এটা ভালো হবে আসলে। এখানে প্রথমে লিখি ডাব্লিউ, ডাব্লিউ সমান 0.6 গ্রাম, পি সমান 750 ভাগ 760 অ্যাটমসফিয়ার হবে। ভি সমান 300 মিলিলিটারকে লিটারে নিলে 0.3 লিটার। তারপর এখানে টি এর মান 27,273, 300 কেলভিন আর 4টা। আচ্ছা, তারপর হচ্ছে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখান থেকে বেরোবে আর কি এম এ, আণবিক ভর। তো এক্ষেত্রে আণবিক ভরের মানটি বের করে নিতে হবে। এক্ষেত্রে একটা আণবিক ভরের মান বের হবে, যা হয় সেটা গ্রাম পার মোলে বের হবে, গ্রাম পার মোলে বের হবে। এরপর বিকাশের জন্য ছাত্রছাত্রী একটু লিখো তোমরা। এখানে শুধু উপরেরটা ঠিক থাকবে। বিকাশের জন্য এলমোল আদর্শকের সমীকরণের মধ্যে পাই, এখানে এমবি লিখবো আর এই মানগুলো ভিন্নভাবে বসাবো। এখানে ডাব্লিউ দিয়েছে 0.7 গ্রাম, পি এর মান হচ্ছে এখানে 760-কে 760 দিয়ে ভাগ করলে 1 অ্যাটমসফিয়ার পাওয়া যাবে। বি হচ্ছে 350 মিলিলিটার, 0.350 লিটার। টি একই আছে 27,273, 300 কেলভিন। আর এর মান পূর্বেরটাই 80 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এমবি এর মান হট। তাহলে এখানে একটু দেখো, হ্যাঁ এখানে আমরা এমবি লিখলে ডাব্লিউ এর মান 0.7 গ্রাম, আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল ইন্টু টি এর মান 300 কেলভিন। এরপরে হ্যাঁ নিচে পিবি হবে। হ্যাঁ, পি এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আর ভি এর মান 0.350 লিটার। তাহলে এখানে একটা ক্যালকুলেশন করলে মান পাবে, এককটা হবে গ্রাম পার মোলে। এখন তোমাদের একটা বিষয় বলে রাখি, এই যে দুটি মান পাবো, তাহলে এম এ এবং এম বি এর মান এক নং সমীকরণে বসিয়ে এবার নিচে রাখো। এখানে এম এ এবং এম বি এর মান এক নং সমীকরণে বসে, তাহলে সুতরাং R1/R2 √, এম এর মান একটা বসাবো, এম বি এর মান একটা বসাবো। আচ্ছা ভালো, একটি কথা বলে রাখি আমি,
যদি এই মানটি এই ক্যালকুলেশন করে মানটি যদি 1 এর চেয়ে কম হয়, মানে লেস দেন 1, মানে মনে করো মানটি যদি 0.978 হয় বা 9 হয়, এরকম হয়, তখন বোঝা যাবে মানে এই মানটি যদি কম হয় তখন হবে R1 বেসের ব্যাপন হার R2 অপেক্ষা কম। আর মানটি যদি 1 এর চেয়ে বড়, যেমন মানটি 2 হলে কি বুঝে গেল? R1 বেসের ব্যাপন হার R2 অপেক্ষা বেশি হবে। কারণ এই দেখো এখানে 2 যদি হয় তাহলে R1 = 2 × R2, তাহলে R1 বেসের ব্যাপন হার R2 অপেক্ষা বেশি। তাহলে আমাদের মনে রাখতে হবে, এখানে মানটা বের করার পর একটু খেয়াল করে বা এভাবেও লেখা যায়, এটা অনুপাত দিয়ে দেখা যায়, অনুপাত দেওয়ার প্রয়োজন নাই, এখানে শুধু বলে দিলে হবে যে R1 বেসের ব্যাপন হার R2 অপেক্ষা বেশি। যদি এখানে মানটি পূর্ণ সংখ্যা আসে, যদি কম আসে তখন বলতে হবে যে R1 বেসের ব্যাপন হার R2 অপেক্ষা কম। আচ্ছা, যাই হোক, আমরা একটু করে দেখি জিনিসটা। হ্যাঁ, এখানে আসলে ক্যালকুলেশন করে দেখলে জিনিসটা একেবারে ক্লিয়ার হওয়া যেত। মানটা যদি 2 হয়, আমি বলে রাখি, তাহলে আমরা লিখব কি, সুতরাং এটা যদি আমি একটা কথা বলে রাখলাম, কারণ ক্যালকুলেশন গুলো কত পাওয়া যাবে জানি না। তাহলে সুতরাং R1 = R2 সমান হবে 2:1। তাহলে একটু খেয়াল করো, R1 = R2 সমান 2:1 হওয়ার অর্থ কি? R1 বেসের ব্যাপন হার R2 অপেক্ষা বেশি। কথাটা বুঝতে পারছো? আবার যদি এরকম হয়, দ্বিতীয় প্রেক্ষাপট, যদি মানটি 0.95 মানে 1 এর চেয়ে কম হয়, তখন হবে, দেখো একটু করে, R1 = R2 সমান, এই R1 এর মানই হচ্ছে এটা 0.95:1। তাহলে এখানে বুঝে গেল না? R1 এর মান যদি এটা দিলে, R2 এর মান এটা, অর্থাৎ R1 এর ব্যাপন হার R2 অপেক্ষা কম। বা এই যে তুলনা করতে বলেছে, তুলনাটা আনুপাতিক সম্পর্ক দেখে করলে ভালো হবে। এই মানটা যাই আসবে এটা অনুপাত লিখে আবার বলবে যে R1 বেসের ব্যাপন হার এক্ষেত্রে R2 অপেক্ষা কম, আর পূর্বে R1 বেসের ব্যাপন হার R2 অপেক্ষা বেশি। তো যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা আমাদের এই ক্লাসগুলো ভালো করে দেখবে এবং সাথে সাথে কিছু গাণিতিক প্রবলেম সলভ করবে। এইভাবেই আমরা তোমাদেরকে আরও কিছু ক্লাস করাবো। আমি এই চ্যাপ্টারে পরবর্তীতে যাব, সেটা আগামী ক্লাসে দেখাবো। তো তোমাদেরকে এখানে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করব।